পিছোচ্ছে না চাকরির পরীক্ষা। আজ অযোগ্যদের নাম সহ তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি এবং সম্ভাব্য অযোগ্যদের নামের তালিকা সিএন এর হাতে। আমরা সকাল থেকে সেই ছবি আপনাদেরকে দেখিয়েছি এবং শাহানা অত্যন্ত গুরুত্ব রাখে এই অযোগ্যদের তালিকায় কিন্তু রয়েছে 1900 জন। এদের মধ্যে 1803 জন অযোগ্যদের তালিকা আদালতে পেশ করেছিল আগে সিবিআই। একদমই তাই। এবং নবম দশমে 993 জন, একাদশ দ্বাদশে 810 জন, তালিকায় থাকা অনেকের র্যাঙ্ক জাম্প করে চাকরি। কিছু ক্ষেত্রে ওএমআরে কারচুপির অভিযোগ রয়েছে, সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ অনেকের ক্ষেত্রে। খুব স্বাভাবিক, আর সূত্রে যে খবর সামনে এসছে খুব স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনা এখন তালিকা প্রকাশের পর জট কি কাটবে, যেটা সব থেকে বড় প্রশ্ন। আমরা খুব স্বাভাবিকভাবে আজকে এই গোটা পরিস্থিতি নিয়ে আলোচনা করব বা গুরুত্ব রাখবে, কারণ এক এক করে যারা শিক্ষক শিক্ষারা রয়েছেন আজকে তারাও কি বলবেন, খুব স্বাভাবিকভাবে পরিস্থিতিকে নজর রাখবে। তবে অভিরূপা হাজরার কাছে শুরুতে চলে যাই আমরা। শাহানা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অভিরূপা, গুরুত্ব রাখে কারণ এই যে তালিকা প্রকাশ এবং তারপর বড় প্রশ্ন, তালিকা প্রকাশের পর কি জট কাটবে, কি মনে করা হচ্ছে? দেখো, সুপ্রিম কোর্টে সরকারি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সাফ জানিয়েছিলেন যে শনিবারের মধ্যে টেন্টেড অযোগ্যদের তালিকা তারা বের করবেন। যেখানে বারবার বলা হচ্ছিল যে কলকাতা হাইকোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে বারবার যে যোগ্য অযোগ্যদের তালিকা বের করলেই যোগ্যরা চিহ্নিত হয়ে যাবেন এবং যোগ্যরাই পরীক্ষায় বসবেন। আগামী যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় যোগ্যরা বসবেন এমনটাই নির্দেশিকা দেওয়া রয়েছে। অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না, কিন্তু তাদের এই অযোগ্যদের হয়ে বারবার সওয়াল করতে দেখা গিয়েছে এসএসসির আইনজীবীদের। এবং সেই কারণেই গত পরশু দিন অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার বারবার বলা হচ্ছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কেন রাজ্য সরকার চাইছে অযোগ্যদের পরীক্ষায় বসানোর জন্য, আর তাছাড়াও কেন রাজ্য সরকার সওয়াল করছে যদি অযোগ্যরা পরীক্ষায় বসে তাহলে রাজ্য সমস্যায় পড়বে, এমনটাই মন্তব্য করেছিলেন বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি। এবং তারপরেই দেখা গেল যে রাজ্য সরকারি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ওপেন কোর্টে বললেন যে শনিবারের মধ্যে তারা একটি অযোগ্যদের তালিকা বের করবেন, ফলে তো যোগ্যরা সেইভাবে চিহ্নিত হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে আমার বলা হচ্ছে যে সম্ভাব্য তালিকা আমাদের হাতে এসেছে সেই তালিকা যদি প্রকাশ পায় তাহলে যোগ্যদের অবস্থান ঠিক কী হবে, অর্থাৎ যোগ্যরা যে জায়গায় রয়েছেন সেখান থেকে কি তারা পরীক্ষায় দেবেন, এটা আদালত কি জানায় সেটা অবশ্যই দেখার বিষয়। কিন্তু এই অযোগ্যদের তালিকা বের করতে রাজ্যের এতটা সময় লাগলো কেন, এই প্রশ্নটা প্রথম থেকেই কলকাতা হাইকোর্ট করে এসেছে, আবার সুপ্রিম কোর্টও করেছে। এই মুহূর্তে কিউরেশনের পর্যায়ে যেহেতু রয়েছে সেখানেও সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে কেন এত ডিলে হচ্ছে, অযোগ্যদের তালিকা বের করতে কেন এত ডিলে হচ্ছে। তো আজকে বের করার একটা সম্ভাবনা রয়েছে, সেই অযোগ্যদের একটা টেন্টেড অযোগ্যদের যে সম্ভাব্য তালিকা তা আমাদের হাতে এসে পৌঁছেছে। যদি এই তালিকা সঠিক হয় বা হয় তা সেক্ষেত্রে এই অযোগ্যদের তার মানে বাদ দিয়েই কোনো নির্দেশিকা দেবে আদালত। এর আগে আদালত নির্দেশিকা দিয়েছে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না, শুধুই মাত্র যোগ্যরাই পরীক্ষায় বসতে পারবেন। সেক্ষেত্রে দেখা গেছে এসএসসির হয়ে আইনজীবীরা দাঁড়িয়েছেন, তারা বারবার সওয়াল করেছেন কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে যে একই দোষের জন্য কেন তারা 3টে শাস্তি পাবে। 1, তারা চাকরি খুইয়েছে, 2, তারা টাকা ফেরত দিচ্ছে, 3, তারা পরীক্ষায় বসতে পারছে না। এই 3টে শাস্তি একটা কর্মের জন্য কেন পাবে সেটা নিয়ে সওয়াল করেছে এসএসসির আইনজীবীরা। এবং তারপরেই গত বৃহস্পতিবার এবং শুক্রবারের শুনানিতে সুপ্রিম কোর্ট বারবার বলার চেষ্টা করেছে যে রাজ্য কেন চাইছে অযোগ্যদের পরীক্ষায় বসানোর জন্য, আর অযোগ্যরা পরীক্ষায় বসবে না এটা আগেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল। তাছাড়াও রাজ্য অযোগ্যরা যদি পরীক্ষায় বসে তাহলে রাজ্য কিন্তু সাফার করবে, অর্থাৎ একজন অযোগ্য যদি পরীক্ষায় বসে তাহলে সুপ্রিম কোর্ট সেটা পরবর্তীকালে। একেবারে তোমারই কথা সূত্র ধরে অভিরূপা সুপ্রিম কোর্টের এই গোটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যে পর্যবেক্ষণ ছিল সেটাও জানবো। আমি ধন্যবাদ জানাই আপাতত তোমাকে শাহানা। খুব স্বাভাবিকভাবে ইন্দ্রাণীর কাছেও যেতে হবে সরাসরি আমাদেরকে, ইন্দ্রাণীও রয়েছে এই মুহূর্তে নয়াদিল্লি থেকে। সুপ্রিম কোর্ট যেটা নির্দিষ্টভাবে বলবার চেষ্টা করেছে বা পর্যবেক্ষণে রেখেছে একবার যদি জানিয়ে দাও ইন্দ্রাণী। দেখো মণিময়, সুপ্রিম কোর্টের পরিষ্কার বক্তব্য যে একজনও টেন্টেড ক্যান্ডিডেট যেন পরীক্ষায় বসতে না পারে বা চাকরি না পায়, একদম পরিষ্কারভাবে গতকাল সঞ্জয় কুমারের বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে কোনো টেন্টেড ক্যান্ডিডেটকে কিন্তু তারা অ্যালাউ করবেন না এবং এই বিষয়টায় কড়া নজর রাখছে দেশের সুপ্রিম কোর্ট। এবং কোনো অযোগ্য ক্যান্ডিডেট যাতে এই পরীক্ষায় বসতে না পারে সেটা শিওর করতে বলেছেন তিনি এসএসসির আইনজীবীকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসএসসির আইনজীবী তিনি জানিয়েছেন 5 লাখ
আবেদনপত্র জমা পড়েছে। এর মধ্যে তারা যতটা সম্ভব ফিল্টার করেছেন যে যাতে কোনো অযোগ্য ব্যক্তি পরীক্ষায় বসতে না পারেন। এখনও যদি অ্যাডমিট কার্ড দেওয়ার আগেও যদি কেউ ধরা পড়েন যে কেউ পরীক্ষা টেন্টেড ক্যান্ডিডেট আছে, তাকে কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে না বা তাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। বারে বারে যে সিলেকশন প্রক্রিয়া নিয়ে কথা হচ্ছিল দীর্ঘ প্রায় 1.5-2 বছর ধরে এই সমস্যা চলছে এবং 2016 যে প্যানেল অবশেষে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সঞ্জীব খান্নার নির্দেশে সেই প্যানেল ক্যান্সেল হয়ে গেছে এবং বিচারপতি সঞ্জয় কুমার বৃহস্পতিবার পরিষ্কার নির্দেশ দিয়েছিলেন এসএসসিকে যে 7 দিনের মধ্যে কিন্তু তালিকা প্রকাশ করতে হবে। যখন গতকাল এই মামলার শুনানি হয় শুক্রবার দিন, তখনও যখন বিচারপতি পরিষ্কার এই কথাটা বলার চেষ্টা করেন যে 7 দিনের মধ্যে আপনারা তালিকা প্রকাশ করছেন তো, তখনই কিন্তু এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দেন আগামীকাল অর্থাৎ আজ শনিবার দিন এসএসসি টেন্টেড ক্যান্ডিডেটদের তালিকা প্রকাশ করবে। এখান থেকে যে প্রশ্নটা উঠছে, তাহলে যখন টেন্টেড ক্যান্ডিডেটদের তালিকা পরিষ্কারভাবে এসএসসির কাছে ছিল, তাহলে সেই তালিকা প্রকাশ করতে এত গড়িমসি কেন করলো এসএসসি? এই যে 26,000 জনের চাকরি গেল, তার মধ্যে প্রায় 19,000 শিক্ষক রয়েছেন, এই যে সম্পূর্ণ বিষয়টা একে এইভাবে জল ঘোলা করে দেওয়ার কি মানে হলো? প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীদের চাকরি গেল। আজকে এসএসসি বলছে তারা 1900 জনের তালিকা প্রকাশ করবে, অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে যে শিক্ষকরা কাজ করছিলেন তাদের 1900 জন, তাদের মধ্যে থেকে টেন্টেড ক্যান্ডিডেট আছেন, তাদের তালিকা আজকে এসএসসি প্রকাশ করবে। বিকালের দিকে হয়তো এই তালিকা প্রকাশ করা হবে। বেশ নজর রাখবে, বিকেলের দিকে এই তালিকা প্রকাশ হওয়ার প্রবল সম্ভাবনা। ইন্দ্রাণী, ধন্যবাদ। এখন বিষয় হচ্ছে, যাই হোক, আমরা আসবো তার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসএসসির আইনজীবী কি বলেছেন খুব স্বাভাবিকভাবে সেটাও আপনাদেরকে জানিয়ে রাখবার চেষ্টা করি। শোনো, আরেকটা কথা সুপ্রিম কোর্ট বলেছে, 7 দিনের মধ্যে টেন্টেড টিচার যারা ছিল তাদের লিস্ট পাবলিশ করে দিতে হবে। কারণ একটা কনফিউশন হচ্ছে কে টেন্টেড, কে আনটেন্টেড, কে আনটেন্টেড, কারা আমাদের মতো টেন্টেড, সিবিআইয়ের মতো টেন্টেড, সেই নামগুলোকে পাবলিশ করে দিতে হবে 7 দিনের মধ্যে। আরেকটা কথা সুপ্রিম কোর্ট বলেছে, 7 দিনের মধ্যে টেন্টেড টিচার যারা ছিল তাদের লিস্ট পাবলিশ করে দিতে হবে। কারণ একটা কনফিউশন হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া আপনারা শুনলেন। এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি, পিছচ্ছে না চাকরির পরীক্ষা। আজ অযোগ্যদের নাম সহ তালিকা প্রকাশ। এসএসসির আজ দুপুর 3টের সময় তালিকা প্রকাশ। অযোগ্যদের তালিকায় রয়েছে প্রায় 1900 জন। পাশাপাশি আরো একটি তালিকা প্রকাশ করবে এসএসসি। নতুন নিয়োগে অংশ নেওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ। একদমই তাই, এবং এই তালিকা প্রকাশের আগে কিন্তু স্ক্রুটিনি করছে এসএসসি। ফলত এই যে আরো একটা তালিকা, সেটা স্ক্রুটিনিও খুব গুরুত্ব রাখে। এই তালিকা প্রকাশের আগে যে স্ক্রুটিনি, তাতে কি করা যায়, কি হবে, পর্যবেক্ষণ কিন্তু সেই জায়গা থেকেও থাকবে যে পরিস্থিতি কোন দিকে যেতে পারে। এখন বড় প্রশ্ন হচ্ছে জট কাটবে কিনা। এই গোটা পরিস্থিতিতে দাঁড়িয়ে জট কাটবার প্রসঙ্গটাই কিন্তু হয়তো বড় প্রশ্নের জায়গা। এত কিছুর পরেও আলটিমেটাম কি হবে, বড় প্রশ্নের জায়গা, তাই নয় কি শাহানা? একদমই তাই, এবং এখান থেকে একটু আলোচনা বিশ্লেষণ এগিয়ে নিয়ে যায় এক্সিকিউটিভ এডিটর ইলমাস সৈয়দ রয়েছেন নিউজরুম থেকে সরাসরি। ইলমাস, অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো দিক উন্মোচন হচ্ছে, সব দিক মিলিয়ে ঠিক কোন দিকে বইছে গোটা পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, আজ ঠিক দুপুর 3টে নাগাদ তালিকা প্রকাশ হবে এবং তালিকা প্রকাশ করা হবে একেবারে westbengalssc.com অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আজ ঠিক দুপুর 3টে নাগাদ 1803 জনের সেই তালিকা প্রকাশ করা হবে। তালিকাতে কত ডিটেলস থাকবে, কি থাকবে, সেগুলো এখনও পর্যন্ত স্পষ্ট করা হয়নি। তবে এই ওয়েবসাইটে 8ই এপ্রিল 2025 সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে রায়কে একেবারে বহাল রেখেছিল, 26,000 শিক্ষকদের চাকরি গিয়েছিল, সেই সময় 2016 পুরো প্যানেল ক্যান্সেল করে দেওয়া হয়। তারপর টালবাহানা প্রচুর হয়, তারপর একাধিক লিগাল ব্যাটলস হয়, একাধিক মঞ্চ উঠে আসে। সেখানে আদালত বারবার বলেছিল দাগি কারা অযোগ্য ক্যান্ডিডেট, তার তালিকা এসএসসিকে দিতে হবে, কোর্টে দিতে হবে। সেই সময় টালবাহানা শুনেছিলাম সম্ভব নয়, হয়তো দেওয়া যাবে, কি করে বাছাই করা হবে, ওএমআর শিট নেই, কার্বন কপিজ ডিস্ট্রয় করা হয়েছে, এরকম একাধিক বক্তব্য রাখা হয়। কিন্তু শেষমেশ গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশের পর 1803 জন, মানে প্রায় 1900 জনের যে তালিকার কথা আজ এসএসসি কোর্টে পেশ করেছে এবং 3টের সময়, দুপুর 3টের সময় তাদের ওয়েবসাইটে পেশ করবে, সেই তালিকাটি হলো সেই সিবিআই এর তালিকা, যে তালিকা সিবিআই কোর্টে পেশ করেছিল
ফাউন্ড টু বি টোটালি টেন্টেড যে তালিকা, অর্থাৎ এর মধ্যে এমন নয় যে বাকিরা টেন্টেড নয়, বাকিরা যোগ্য না অযোগ্য সেই বিবেচনা কমিশন কিংবা আদালত করতে পারেনি। তবে সিবিআই যাদের একেবারে অযোগ্য বলে যে 19 জন, যে 1803 জনের তালিকা প্রকাশ করেছিল, সেই তালিকাকে মান্যতা দিয়ে আজ এসএসসি দুপুর 3টে সেই 1803 জনের তালিকাটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে। তাহলে কমিশন কি করলো হয়তো ইলমাস, এটাই বড় প্রশ্ন। সঙ্গীতা সাহা, এসএসসি চাকরিহারা শিক্ষক আমাদের সঙ্গে রয়েছেন। ইলমাস, খুব স্বাভাবিকভাবে তোমারও এই প্রশ্নের জায়গা থাকছে, আমাদেরও এই প্রশ্নের জায়গা থাকছে, যদি তুমি প্রশ্ন রাখো সঙ্গীতার কাছে। সঙ্গীতা, তালিকা প্রকাশ হবে, সেই তালিকা প্রকাশের পর আপনারা কি আদৌ কিছু পাবেন? অর্থাৎ এর সুরাহা কি হবে? দেখুন, এই তালিকা তো এর আগেই ছিল আমাদের কাছে। সিবিআই যে তদন্ত করেছিল, সিবিআই তার চার্জশিটে এবং তার সাবমিশনে স্পষ্ট করে বলে দিয়েছিল 952, 907 ওএমআর ইস্যু। তারপরে এসএসসিও প্রমাণ করেছিল যে 185 জন এবং 38 জন র্যাঙ্ক জাম্প ইস্যু। তাহলে পুরো টেন্টেড এর আগে আমাদের কাছে পরিষ্কার ছিল এবং কোর্টের কাছেও আমরা বারংবার সেটা বলেছি, সিবিআইও এপিডাপিট দিয়ে দিয়েছে। তাই সুতরাং নতুন করে এটাকে পাবলিশ হয়ে নতুন কোনো তথ্য উঠে আসবে না। যেখানে প্রবলেম আমাদের কাছে একটাই কোশ্চেন, যদি আপনাদের কাছে স্পষ্টভাবে অযোগ্য কারা সেটা যদি থেকে থাকে, মানে আজকে সুপ্রিম কোর্ট যেটা বলছে সেই লিস্ট পাবলিশ করতে সবার জন্য, তাহলে এই লিস্ট আগে চাইলো না কেন? যখন সুপ্রিম কোর্টে কেস চাইছিল, আমাদের ছোট ভাষা একটা বলুন তো, 5 থেকে 2 বিয়োগ করলেন, 5 টোটাল নাম্বার, তার মধ্যে 2 বিয়োগ করলেন, তাহলে যেটা পড়ে রইল সেটা তো আপনার বিয়োগ ফল। তাহলে আপনার যে মানে অ্যাপয়েন্টেড টিচার আছে তার মধ্যে যারা অযোগ্য, চিহ্নিত অযোগ্য, তারা বাদ দিলে তো বাকিরাও যোগ্য থাকে। এইটা কেন তখন সুপ্রিম কোর্ট মেনে নেয়নি এবং আজও মেনে নিচ্ছে না, আজও শুনছে না। এবং এখানে কমিশনও জোর করে বলেনি, সরকারও জোর করে বলেনি, এটা পুরোটা একটা গটাপ কেস চলছে। দেখুন, একটা প্রশ্ন সঙ্গীতা এই মুহূর্তে আপনাকে না করলেই নয়। এই তালিকা নিয়ে এর আগে হাইকোর্টে মামলা হয়েছে, সিবিআই এর এই তালিকা নিয়ে সওয়াল জবাব হয়েছে যে এই তালিকা যখন প্রকাশ করা হচ্ছে, এই তালিকা যখন হাতে আছে, তাহলে শুধু এদের অযোগ্য কেন ঘোষিত করে দিয়ে বাকিদের পরীক্ষায় থেকে বিরতি দেওয়া হোক। আপনাদের প্রথম দিন থেকে দাবি ছিল যে পরীক্ষায় আপনারা বসবেন না, কিন্তু কোথাও সুপ্রিম কোর্ট বলে দিয়েছে পরীক্ষায় আপনাদের বসতে হবে। এই নিয়ে কোনো রকম শুনানি হয়নি, আগামী দিনেও হবে না। এই 1900 জনের তালিকা আপনাদের সুদিন ফেরাবে, নাকি আপনারা যে তিমিরে ছিলেন সে তিমিরেই আছেন? এই লিস্ট নিয়ে আমাদের কোনো সুরাহা হয়নি। এই লিস্ট আগেও ছিল, এখনো ছিল। এতে তো আমাদের পরীক্ষা পিছাচ্ছে না বা আমাদের চাকরিটা ফিরে আসছে না। তার মানে বোঝা যাচ্ছে যে কারা করাপ্টেড ছিল এবং কারা করাপশনের সাথে যুক্ত ছিল। তারপরও তার মানে হচ্ছে আমাদের নির্দোষদের, মানে প্রমাণিত হচ্ছে যে আমরা নির্দোষ, তারপরও আমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। তারপরও আমাদের একটা অসম লড়াইয়ের মধ্যে জোর করে ঠেলে দেওয়া হচ্ছে, যেখানে একটা বিএসসি এমএসসি 5 বছরের যে হিউজ সিলেবাস আজকে আমাদের এই কদিনের মধ্যে শেষ করতে হচ্ছে। নতুনদের সাথে একটা মানসিক চাপ নিয়ে আমাদেরকে পরীক্ষায় বসিয়ে দেওয়া হচ্ছে। এই লিস্ট নিয়ে আলটিমেটলি আমাদের কোনো লাভ নেই। এই লিস্ট আমাদের কাছে এর আগেও ছিল, কোর্টের কাছেও আগে ছিল, এখন এটাকে পাবলিশ করতে। সঙ্গীতা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি একবার মণিময়ের কাছে স্টুডিওতে ফিরবো, কারণ মণিময় আরও একটি তালিকা কিন্তু আজকে কমিশন প্রকাশ করবে। শুধুই যে অযোগ্যদের তালিকা প্রকাশ হবে তেমন নয়, আরও একটি তালিকা প্রকাশ হবে, এবং সেই তালিকা হলো যে সমস্ত অযোগ্যরা নতুন করে চাকরির পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিলেন, সেই সমস্ত অযোগ্যদের তালিকা, তাদের নামের তালিকা কমিশন প্রকাশ করবে। মণিময়, একদমই তাই। আর এই তালিকা কিন্তু প্রকাশের আগে স্ক্রুটিনিও করছে এসএসসি। ফলত এখন এসএসসি যে জায়গা থেকে দাঁড়িয়ে বারবার কোথাও না কোথাও প্রশ্নচিহ্নের মধ্যে বারবার পড়ছে। সঙ্গীতাও যেমনটা হয়তো বলছিল, এক্ষেত্রে দাঁড়িয়ে সাহানা হয়তো তাৎপর্য রাখে, কিন্তু এখন বিষয় হচ্ছে গিয়ে আলটিমেট জট তাহলে পরে কি কাটবে না, আলটিমেটলি তাহলে পরে কি হতে পারে। এই জায়গাতে সঙ্গীতা, আমি আরও একবার তোমার কাছে আসবার চেষ্টা করব খুব স্বাভাবিকভাবে, কারণ অনেক কিছুই তো হচ্ছে, এরই মধ্যে দাঁড়িয়ে আবারও সেই একই প্রশ্নের জায়গায় তোমরা পড়ে রয়েছো। তো আলটিমেটাম কি এর? দেখুন, আলটিমেটাম আমাদের কাছে এই প্রকাশ লিস্ট হলে আমরা আমাদের যে আইনি পথ আর একটাই খোলা আছে, কিউরেটিভ। তো এইটাকে নিয়ে আমরা অবশ্যই কিউরেটিভে যাব, যে যেখানে প্রকৃতভাবে সুপ্রিম কোর্টও যাদের অযোগ্য দাগিয়ে দিয়েছে
তারপরে দেখুন এই পরীক্ষা দিয়ে 15,403 জন যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছে সবাই এই নতুনদের সাথে পরীক্ষা দিয়ে কোনো মতেই হচ্ছে চাকরি পাবে না। যে কজন পাবে হয়তো ভালো, অল দ্য বেস্ট তাদের জন্য। আর যারা পাবে না তাদের কি হবে? তাদের জীবনটা শেষ হয়ে যাবে। তাহলে আমাদের তো আইনি লড়াই লড়তে হবে। আজকের এই যে লিস্ট প্রকাশ হবে সেই লিস্টটা আমাদের আইনি পদক্ষেপে এক ধাপ এগিয়ে দেবে। সেটাও কিন্তু আমরা কেস করেছিলাম বলেই আজকে সম্ভব, নাহলে কিন্তু সরকার পক্ষ কমিশন বারবার চেয়েছে যে অযোগ্যরা আবার পরীক্ষায় বসুক, আবার আমাদের সাথে আবার দুর্নীতি হোক। মানে পরীক্ষার শেষ হলে আবার মামলার জটে পড়তে হবে না তো, এই প্রশ্নটাও তো উঠছে। হ্যাঁ, পরীক্ষার সাথে মামলার কোনো সম্পর্ক নেই। পরীক্ষাটা আমাদের গলায় ছুরি বসিয়ে আমাদেরকে পরীক্ষাটা বসানো হচ্ছে, টুটি টিপে আমাদেরকে বলছে দে পরীক্ষা দে, তোদের কোনো দোষ নেই তাও পরীক্ষা দে, এইরকম অবস্থা করা হয়েছে। তো এখন পরীক্ষা তো সবাই সবার জীবন জীবিকা সবাই পরীক্ষার জন্য এগোবে, সেখানে মারা করার কিছু নেই, কিন্তু এর সাথে আইনি পথ সম্পূর্ণ আলাদা। আইনি যেমন লড়াই চলছে সেরকম আইনি লড়াই চলবে। এই পরিস্থিতির পর এরপর জট কি কাটবে নাকি জট আরো বাড়বে, কি মনে হচ্ছে আপনার? দেখুন, জট তো কোনোদিনই ছিল না, এই জট তো ইচ্ছা করে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। পরিষ্কারভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কারা যোগ্য কারা অযোগ্য, এটা কোর্টের কাছেও পরিষ্কার ছিল, কিন্তু উনি মেনে নেননি। ওনার লাস্ট ভার্সান হচ্ছে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে তাই, কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় কোথায় দুর্নীতি হয়েছে কি হয়েছে সেই নিয়ে কোনো রকম আর্গুমেন্ট হয়নি। ইভেন আমাদের লয়ারদের কথা শোনার চেষ্টাও করা হয়নি। তাহলে তুমি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে বলে হাজার হাজার ছেলে মেয়ে মাত্র কত পার্সেন্ট করাপশন হয়েছে? 8% আর 14%। তাহলে বাকি যারা 82 আর 92% থাকলো তারা কি দোষ করলো? তারা তো কোনো দোষ করেনি। তাহলে তাদেরকে এই লিস্ট থাকা সত্ত্বেও তাদেরকে আজকে এইটাকে ঠেলে দেওয়া হলো। সুতরাং জট কোনোদিনই ছিল না, জট ইচ্ছা করে তৈরি করা হয়েছিল। এটা একমাত্র আইওয়াস, শুধু আইওয়াস আর কিচ্ছু না। একেবারেই খুব স্বাভাবিকভাবে যেটা বলছেন, হয়তো এই জায়গা থেকে দাঁড়িয়ে তাৎপর্য ডেফিনেটলি রয়েছে, কিন্তু এই প্রসঙ্গে দাঁড়িয়ে প্রাক্তন এসএসসি চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল, তার সঙ্গে আমরা টেলিফোনে আজও কথা বলেছি। আজ তিনি কি বলছেন শুনুন। 25,753 যে ছিল তার মধ্যে 6,000 বা 8,000-এর মধ্যে ছিল, তার মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শিক্ষকরা ছিলেন, গ্রুপ সি গ্রুপ ডির কর্মীরাও ছিলেন। সেই সংখ্যাটা 6,000-এর বেশি, 8,000-এর ওই কাছাকাছি ওই সময়। এটা আইডেন্টিফায়ার যারা ডিস্টিংক্ট 17টা যে ডিফারেন্ট ওয়েতে তাদেরকে ডিটেক্ট করা হয়েছে, অন্যায় করা হয়েছে, সেটা আলাদা। ওইটা বাদ দিলে বাকি যে থাকে তাদের মধ্যেই তো চাল কাঁকড়ের ব্যাপারটা, যার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট বারে বারে এসএসসি কে বা সরকারকে বলেছিল আপনারা এই যেগুলো প্রপারলি আইডেন্টিফায়ার নেই তাদের ডিস্টিংশনটা করুন। যে সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিয়েছেন আমি যতটুকু জানি সেটা হচ্ছে আগামী 7 দিনের মধ্যে ওই যারা ডিস্ট্রিক্টলি টেন্টেড বলে আইডেন্টিফাইড হয়ে গেছে তারা পরীক্ষা দিতে পারবে না এবং তাদের নামটা বাইরে প্রকাশ করতে হবে, এবং যদি একটা টেন্টেড ক্যান্ডিডেটও পরীক্ষায় বসে তাহলে কিন্তু তারা সিবিআই এর ইনভেস্টিগেশন আবার দিতে পারে। 25,000 এসএসসি প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল, তার প্রতিক্রিয়া আপনাদের শোনালাম। এর পাশাপাশি বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তিনি ঠিক এই গোটা বিষয়ে কি বলছেন, কি তার পর্যবেক্ষণ দেখুন। সুপ্রিম কোর্টে মামলা চলছে, জজ সাহেবরা শুনছেন, তারা একটা মন্তব্য করেছেন বা তারা একটা বিষয় জানতে চেয়েছেন। সেখানে লয়ার যিনি ছিলেন আমাদের এসএসসি তিনিও বলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো কেউ তো আইনের ঊর্ধ্বে নয়, সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে নয়। সুপ্রিম কোর্টের ডবল বেঞ্চের যদি একটা অর্ডার থাকে এবং সেটা নিয়ে যদি সেই অনুযায়ী সরকার কাজ করে তাহলে কারোর কোনো আপত্তি থাকার কথা না। এখন ওনারা কি বলছে, একটা পরীক্ষাও যদি সুস্থভাবে হয়, পরীক্ষা যদি হয় তাহলে পরীক্ষায় বসে সেখানে করতে হবে, যেটা বলবে কোর্ট আদালত, যেটা বলবে দেশের সর্বোচ্চ আদালত, সেটাই কিন্তু সবাইকে গ্রহণ করতে হবে। স্বাভাবিকভাবেই বিতর্ক তর্ক এ তো চলছে, কন্টিনিউয়াস প্রসেসিং। এখন ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আজ অযোগ্যদের নাম সহ তালিকা প্রকাশ যখন এসএসসি করছে, আমি সঙ্গীতার কাছে ঠিক এই জায়গায় তো শেষ করব শেষ প্রশ্ন করে, কারণ এসএসসি আবার সেই তালিকা দিচ্ছে, তাদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ, আর খুব স্বাভাবিকভাবে এই জায়গায় তালিকা যে স্বচ্ছ হবে সেটা কি মনে করা হয়? আর তো স্বচ্ছ হতেই হবে, কারণ সিবিআই এর যে ফাইন্ডিংস ছিল এবং এপিডাপিড দিয়ে সুপ্রিম কোর্টে জমা দিয়েছে
এর বাইরে তো তারা আর কিছু বলতে পারবে না, তাদের সাবমিশনের বাইরে তারা গিয়ে বলতে পারবে না। সুতরাং এর আগেও আমরা যা দেখেছি যে সাবমিশনে কত দিয়েছে, 952, 907, 185, 38, এই সংখ্যাগুলোও আমরা জানি এবং তাদের ডিটেলস তো আমরা জানি, সেটাই প্রকাশ হবে। তো এটার সাথে আমরা যে যোগ্য, আমাদের যে ইচ্ছা করে শাস্তি দেওয়া হয়েছে কোর্টের কাছে ফাইন্ডিং থাকা সত্ত্বেও, এটা কিন্তু আজকে পরিষ্কার। আজকে কিন্তু যতই সুপ্রিম কোর্ট, উচ্চ ন্যায়ালয় হোক না কেন, আজকে কিন্তু সেও প্রশ্নের অধীন নয়, মানে প্রশ্নের বাইরে নয়। বুঝতে পারছি। অসংখ্য ধন্যবাদ জানাবো। এসএসসি চাকরিহারা শিক্ষক সঙ্গীতা আমাদের সঙ্গে ছিলেন। খুব স্বাভাবিকভাবে অনেকগুলো প্রশ্নের জায়গা এখনো রয়ে যাচ্ছে, আর এই প্রশ্ন হয়তো থাকবেই। সাহারা একেবারেই তাই। তবে জিরো আওয়ারের সময় এখানেই শেষ হচ্ছে। জিরো আওয়ার এখানেই শেষ করছে। দিনভর সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখতে আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।